রুদ্রর অ্যাগ্রেসিভভাবে এগিয়ে আসা ঝিনুককে সাময়িক ভয় পাইয়ে দিলেও ও নিজের জায়গা থেকে নড়ল না। রুদ্র সরাসরি এসে দাঁড়ালো ঝিনুকের একদম সামনে। তাহলে তুমি গাড়িতে উঠবে না, এটাই তোমার ফাইনাল ডিসিশন, তাই তো? ঝিনুক রুদ্রর চোখে চোখ রেখে জবাব দিল, এটাই আমার ফাইনাল ডিসিশন। সাথে সাথে রুদ্র জিন্সের পেছনের গুজে রাখা অস্ত্রা 400 বার করে বিশালের মাথার পাশটায় চেপে ধরল। আর একবার বলবো, তারপর এটা পুরোটা ওর মাথাতেই খালি করে দেব। কেঁপে উঠল ঝিনুক, কিন্তু না, আজ আর ঝুঁকবে না ও। কারণ রুদ্র অন্যায় করছে, অবিশ্বাস করার মতো কাজ ও করেনি, তাই কিছুতেই ঝুঁকবে না ও। মনের দৃঢ়তা বজায় রেখে বাঁ দিকে এক পা সরে রুদ্র আর বিশালের মাঝখানটায় গিয়ে দাঁড়ালো ঝিনুক। রুদ্রর হাতটা শক্ত করে ধরে বন্দুকটা নামিয়ে আনলো নিজের কপালের মাঝখানটায়। মনের মধ্যে এক অসম্ভব জেদ জাঁকিয়ে বসছে তখন। অবিচল আওয়াজে ওর গলা থেকে বেরিয়ে এলো এই মুহূর্তের সব থেকে গম্ভীর শব্দটা, শুট। রুদ্র অবাক হয়ে তাকিয়ে রইল ঝিনুকের দিকে। ঝিনুক যে এরকম কিছু একটা করে বসবে এটা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল ওর কাছে। কি হলো, করো শুট। কি ভাবছো? পুরোটা ওখানে খালি করে তো লাভ নেই, দু চারটে এখানেও খালি করে দাও, সব ঝামেলা শেষ। ওর সাহস দেখে রুদ্র নিজের ধৈর্য হারাতে শুরু করলো। রুদ্র আক্রোশে পূর্ণ নিঃশ্বাসের আওয়াজ সামনে দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পাচ্ছে ঝিনুক, কিন্তু ও জানতো এভাবে ছাড়া আর উপায় নেই। রুদ্রকে ওর জেদের সামনে আজ হারতেই হতো যে কোনো মূল্যে। দাঁতে দাঁত চেপে অত্যাধিক ক্রোধের সাথে রুদ্র জিজ্ঞেস করলো, তুমি জানো তুমি কি করছো? দ্বিতীয়বার না ভেবেই উত্তর করলো ঝিনুক, জানি, খুব ভালো করেই জানি। মেয়েটার জেদের সামনে রুদ্র কি করবে বুঝে উঠতে পারল না। ওর জীবনে নিজের জায়গাটা ঠিক কোথায় খুঁজে পেল না রুদ্র। বিশালের জন্য ওর প্রতি এই অবহেলা, এই বিরূপতা কিছুতেই মেনে নিতে পারছে না ও। ইচ্ছে তো করছে ওর কাছে যে কটা বন্দুক আছে সব কটার গুলি দিয়ে একেবারে ঝাঁঝরা করে দিতে ওই বিশালকে, কিন্তু মেয়েটার এই একগুঁয়েমির সামনে আজ ওকে নত হতে হচ্ছে। চোখ দুটো বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ভেতরে টেনে নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো রুদ্র। তারপর পেছন ঘুরে গার্ডদের চোখের ইশারা করতেই ওদের মধ্যে দুজন এগিয়ে এসে বিশালকে ধরে নিয়ে গিয়ে পিছনের গাড়িতে উঠিয়ে দিল। রুদ্র দ্বিতীয় ইশারায় গাড়ি বেরিয়ে গেল প্যালেসের উদ্দেশ্যে। ওদের গাড়িটা ওখান থেকে বেরিয়ে যেতেই রুদ্র শক্ত হাতে ঝিনুকের কুনুই চেপে ধরে ওকে টেনে নিয়ে গেল গাড়ির কাছে। সামনের দরজাটা খুলে ওকে এক প্রকার ঠেলে দিল ভেতরটায়। নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতেই ঝিনুকের হাত পা সব ঠান্ডা হয়ে এলো। মানুষটার চোখে মুখের প্রতিক্রিয়া ভীষণ ভয়ঙ্কর লাগছে এই মুহূর্তে। রুদ্র, রুদ্র শোনো তো আমার। ঝিনুকের কথা ওর মুখেই রয়ে গেল। গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথেই উচ্চ গতিতে ছুটে চলল সামনের দিকে। পাহাড়ি রাস্তার গা ধরে এই দ্রুত গতিতে গাড়ির ছুটে চলা আর মৃত্যুকে সেধে আহ্বান জানানো একই ব্যাপার। প্রচণ্ড ভয়ে এক হাতে গাড়ির দরজা আর এক হাতে গাড়ির ড্যাশবোর্ড শক্ত করে ধরে চোখ দুটো চেপে বন্ধ করে বসে রইল ঝিনুক। রুদ্র রাগ একটু একটু করে নিজের সীমা অতিক্রম করতে লাগলো, আর সাথে পাল্লা দিয়ে বেড়ে চলল গাড়ির স্পিড। রুদ্রর গাড়ি বেরিয়ে যেতে হাসপাতাল চত্বরে অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে থাকা একটি মানুষের দুটো চোখ জ্বলজ্বল করে উঠল। পকেট থেকে ফোনটা বার করে একটা নাম্বার স্পিড ডায়াল করলো সে। আপনি মিথ্যাই এত ভাবছেন রাজাবাবু, ছেলে আপনার হাতের মুঠোতেই আছে, কাজ হয়ে গেছে। খবরটা শুনে ফোনের ওপারে থাকা ওমবাবুর ঠোঁটের কোণায় একটা ক্রূর হাসি ফুটে উঠল। মেয়েটা আজ যেইভাবে ওনার সাথে কথা বলেছে তাতে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সবটা ওনার হাত থেকে পিছলে যাচ্ছে, অথচ উনি টের পাচ্ছেন না। এই নারীজাত বড্ড বিষাক্ত। তাবর তাবর পুরুষ মানুষও এই নারীতে আসক্ত হয়েই পরাজিত হয়েছে বারবার। রুদ্রকে অনেক নিষ্ঠা নিয়ে গড়েছেন উনি, নিজের সর্বস্ব দিয়ে তৈরি করেছেন নিজের ছেলেকে। সেই ছেলেও এই নারীতেই আসক্ত কিনা সেটা দেখার জন্যই একটা ছোট্ট পরিকল্পনা করেছিলেন উনি।
ওনার কথা শুনে ছেলের প্রতিক্রিয়া ঠিক কী হয় সেটাই দেখতে চেয়েছিলেন। খবরটা শুনে বুকের ভেতরটায় যেন অপার শান্তি ছেয়ে গেল ওনার। এদিকে সব কিছুর ঊর্ধ্বে ঝিনুকের এই অবহেলা বারবার আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করে দিচ্ছে রুদ্রকে। কিন্তু এই মেয়েটা সেটা দেখতেই চায় না যেন। রুদ্রর গাড়ির স্পিড তখনও একই রকমভাবে বহাল। ভয়ে চোখ দুটো বন্ধ রেখেই ঝিনুক বলল, রুদ্র প্লিজ স্টপ দ্য কার, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হোক হোক অ্যাক্সিডেন্ট, দুজনে আজ একসাথে মরবো। একসাথে। ঝিনুক চমকে উঠে তাকালো পাশের মানুষটার দিকে। এ কেমন জেদ, এ কেমন পাগলামি! রুদ্র কেন করছো এমন? প্লিজ পাগলামি করো না। পাগলামি? পাগলামি মনে হচ্ছে? কেন? একটু আগে তো বন্দুকের সামনে দাঁড়াতে এত ভয় পাওনি, তাহলে এখন কেন মরতে ভয় পাচ্ছ ঝিনুক? তোমার এই জেদ, এই ইগো, এই রাগ একদিন আমাকে শেষ করে দেবে রুদ্র। তোমার চোখের সামনে দাঁড়িয়ে দেখবে তুমি, কিন্তু কিচ্ছু করতে পারবে না। সেদিন বুঝবে। ঝিনুকের মুখের কথা শেষ হওয়ার আগেই গাড়িটা একটা বিকট শব্দের সাথে দাঁড়িয়ে গেল রাস্তার মাঝখানে। রক্তবর্ণ জ্বলন্ত চোখে ঘুরে তাকালো রুদ্র ওর দিকে। কি বললে? আরেকবার বলো। ঝিনুকও ঘুরে তাকালো রুদ্রর চোখের দিকে। ভীতিহীন আওয়াজের দৃঢ়তা আগের থেকে অনেক বেশি এবার। বললাম তোমার এই পাগলামি একদিন আমায় শেষ করে দেবে। সাথে সাথে একটা হ্যাঁচকা টানিয়ে ঝিনুককে নিজের সিট থেকে উঠিয়ে নিজের কোলের উপর বসিয়ে নিল রুদ্র। কঠিন দুহাতের শক্ত বাঁধনে ওকে আবদ্ধ করে ওর ঠোঁটের ভাঁজে ডুবিয়ে দিল নিজেকে মুহূর্তের মধ্যেই। আবার সে অপ্রত্যাশিত অন্তরঙ্গতা ঝিনুকের জন্য, কিন্তু এইবার ওর ভেতরের ক্ষোভের অনুভূতিটা অনেকটা তীব্র। এই অন্তরঙ্গতার জন্য এই মুহূর্তে তৈরি নয় ও। রুদ্রর বুকের উপর দুহাতের চাপ দিয়ে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতেই রুদ্রর কঠিন হাতের বাঁধন আরও শক্ত হলো ঝিনুকের চারপাশে। রুদ্রর ঠোঁটের উষ্ণতায় উষ্ণ হতে থাকলো ওর অধৈর্যরা। দুজনের অনিয়ন্ত্রিত ভারী নিঃশ্বাস অবাধে ছুঁয়ে যাচ্ছে একে অপরকে। রুদ্রর লোভ বাড়ছে একটু একটু করে। প্রিয়তমার চারিপাশে বেষ্টিত হাত এই মুহূর্তে আলিঙ্গনে আবদ্ধ তার শরীরের প্রতিটি কোণাকে স্বাধীনভাবে ছুঁয়ে দিতে চাইছে। নিজেকে আটকে রাখার জন্য খানিকটা জোর করেই হাত দুটোকে ঝিনুকের শরীরের পাশে রেখে দিয়েছে রুদ্র। মুখের উপর ছড়িয়ে থাকা ওর চুলগুলো, লাল হয়ে থাকা নাকটা, অশ্রুসিক্ত নরম ঠোঁটজোড়া, মোটা জ্যাকেটের উপরের খোলা বোতাম থেকে দৃশ্যমান বুকের গভীর ভাঁজটা, গায়ের ওই মিষ্টি গন্ধটা ভীষণভাবে আকৃষ্ট করছে রুদ্রকে ওর দিকে। আরও একটু বেশি চাই ঝিনুককে ওর। এই মুহূর্তে আর সামান্যতম যদি নিয়ন্ত্রণ হারায় রুদ্র নিজের আবেগের উপর, তাহলে আজ এই মুহূর্তেও এমন কিছু করে বসবে যেটা করাটা এই পরিস্থিতিতে একদম উচিত হবে না। কিন্তু কিভাবে আটকাবে ও নিজেকে? শুধু এই কথাটা ভেবেই নিজেকে আরও গভীরভাবে ডুবিয়ে দিতে শুরু করলো ও ঝিনুকের মাঝে। বেশ খানিকক্ষণ পর নিজেকে ওই নরম ঠোঁটজোড়ার উপর থেকে তুলে নিয়ে চোখ মেলে তাকালো ও ঝিনুকের দিকে। ঝিনুকের নিঃশ্বাস তখনও অস্বাভাবিক। দিস ইজ নট গন্না হ্যাপেন এভার প্রিন্সেস। আমি বেঁচে থাকতে তোমাকে শেষ হতে তো আমি দেব না। তবে আমার ধৈর্যের পরীক্ষা নেওয়াটা বন্ধ করে দাও। আর একটা কথা কান খুলে শুনে নাও, তোমার জীবনে আমার জায়গাটা কিন্তু বাকি সবার থেকে আলাদা। তাই আমার উপরে অন্য কাউকে প্রাধান্য দেওয়াটা বন্ধ করো, সেটা যেই হোক। ঝিনুক স্তম্ভিত হয়ে বসে শুনতে থাকলো রুদ্রর কথাগুলো। ছেলেটার চিন্তা ভাবনাগুলো সত্যি ওর বোঝার অতীত। রুদ্রর অস্থির দৃষ্টি ঝিনুকের সারা মুখ অবলোকন করার পর সোজা নেমে এলো ওর ঠোঁট জোড়ার উপর। ঝিনুক চুপচাপ বসে একভাবে তাকিয়ে আছে ওর চোখের দিকেই। ঠোঁটের উপর ওর দৃষ্টি নেমে আসতেই একটা অজানা আবেশে জড়িয়ে শিহরিত হলো ঝিনুক। আরও একবার রুদ্র নিজেকে ভেজাতে শুরু করলো ওই নরম অধৈর্যরার তরলে। রুদ্রর এই আবেগঘন স্পর্শ ঝিনুকের ভিতর বারবার একটা অদ্ভুত অনুভূতিকে জাগিয়ে তোলে যেন। মন মস্তিষ্ক কিছুতেই নিজেদের স্বাভাবিক অবস্থায় থাকে না। পুরো শরীর জুড়ে একটা শিহরণ জাগতে থাকে। আরও বেশি করে পেতে চাই এই শরীর রুদ্রকে। ভীষণ ভালো লাগার একটা আবেশে জড়িয়ে চোখ দুটো বন্ধ করে নিল ঝিনুক। নিজেকে একটু একটু করে মিশিয়ে দিতে লাগলো রুদ্রর মধ্যে। ঝিনুকের সমর্পণ বুঝতে পেরে রুদ্র ওকে আরও শক্ত করে জড়িয়ে নিল নিজের বুকের মাঝে।
মন ভরে প্রিয়তমার ওষ্ঠদয়ের অমৃত রস পানের পর একটা সংক্ষিপ্ত চুম্বনের সাথে তাকে মুক্ত করল রুদ্র নিজের আবেগের বাঁধন থেকে। পরম আদরে তার নরম গাল দুটোকে নিজের দুহাতের মধ্যে ধরে বুড়ো আঙুল বুলিয়ে ওর আদরে ভিজে থাকা ঠোঁটটা মুছিয়ে দিতে দিতে বলল, আর আমি যখন কিস করব তখন চুপ করে শান্ত হয়ে বসে থাকবে, ঠিক যেমন এখন আছো। মনে থাকবে? বাট ইউ ক্যান নট ডু দিস, আই মিন নট লাইক দিস অ্যাট লিস্ট। কেন কেন করতে পারি না? আমি আমি সব সময় প্রস্তুত থাকি না রুদ্র, আর এটা এইভাবে আমি আমি কমফোর্টেবল নই উইথ ইউ। রুদ্র, আমাদের মধ্যে কি আছে যে এগুলো হওয়াটা জরুরি? রুদ্র ঝিনুকের কোমরে একটা হাত রেখে শক্ত করে চেপে ধরে বলল, তুমিই বলো, এমন কি আছে যার জন্য আমি তোমাকে ছুঁলেই তুমি সব ভুলে আমার মধ্যে মিশে যেতে থাকো? ঝিনুক বিস্মিত হয়ে তাকালো রুদ্রর দিকে। ছেলেটা এইভাবে সরাসরি কথাটা মুখের উপর বলে দেবে ও ভাবতে পারেনি। রুদ্রর চোখের ওই ঘোর লাগা চাহনি ঝিনুকের লাজের রক্তিম আভায় রাঙিয়ে দিল মুহূর্তে। আর তাকিয়ে থাকতে পারল না ও ওই চোখ দুটোর দিকে। মাথা নিচু করে রুদ্রর বুকে মুখ লুকালো ঝিনুক। রুদ্র একটা গভীর নিঃশ্বাসের সাথে ঝিনুকের শরীরে ওই মন মাতানোর সুগন্ধ ভেতরে টেনে নিয়ে ওকে জড়িয়ে ধরলো নিজের বুকে। ঝিনুক ওভাবেই ওই বুকে মাথা রেখে বলল, রুদ্র, হুম, আমি সত্যি পালিয়ে যেতে চাইনি, কোনো প্ল্যানিংও করিনি আমি। কেন পালিয়ে যেতে চাওনি? তুমি তো আমার কাছ থেকে সবসময় পালাতে চাও, তাহলে এবার কেন নয়? জানি না কেন। আমি চাই এই মুহূর্তগুলো বাঁচতে, হোক 6 মাসের বিয়ে এটা, তবুও এর প্রতিটা মুহূর্ত আমি বন্দি করতে চাই স্মৃতিতে। পুতুল খেলার সংসার আমার। আমি একবারও বলেছি এটা 6 মাসের বিয়ে? না, কিন্তু মীরা দিদি তো বলল, আর আজ ওম আঙ্কেলও বললেন, তাই। আর কতবার বলতে হবে লোকে কি বলল সেদিকে কান না দিয়ে আমার কথা শুনতে? ঝিনুক, আমি বেঁচে থাকতে কেউ আর কোনোদিন তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। রুদ্র অনুভব করল ওর চারিদিকে ঝিনুকের হাতের বাঁধন আরও দৃঢ় হয়ে আঁকড়ে বসছে। বুঝল শুধু অভিমানের বশে জেদ করে মেয়েটা ওর থেকে দূরে সরে যেতে চাইলেও ভেতর থেকে আজও নিষ্পাপ মনটা ওর কাছে থাকার জন্য ব্যাকুল হয়ে আছে। আজও মেয়েটা ওকে সে আগের মতোই হারাতে ভয় পায়। আলতো হাতে ঝিনুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠোঁট জোড়া ছুঁয়ে দিল রুদ্র ওর মাথার উপর। এটা পুতুল খেলার সংসার নয় প্রিন্সেস, এটা আমাদের সংসার, একটা স্বপ্নের সংসার। আর নিজের হাজবেন্ডের সাথে কমফোর্টেবল হওয়ার অভ্যাসটা ধীরে ধীরে গড়ে তুলুন মিসেস রুদ্রনীল সিং শেখাওয়াত। কারণ আমি তোমার ঠোঁটের ওই মিষ্টি স্বাদে নেশাগ্রস্ত হয়েছি। ওটা আমার যখন তখন চাই এবার থেকে। ঝিনুক রুদ্রর বুকের উপর আলতো হাতে আঘাত করলো। তুমি খুব বাজে হয়ে গেছো রুদ্র, আগে এরকম মোটেই ছিলে না। রুদ্র মৃদু হাসল ঝিনুকের কথায়। আগে তুমি ছোট ছিলে, এখন বড় হয়েছো। নাও ইউ আর মাই ওয়াইফ। বউয়ের সাথে একটু বাজে হতে হয়, বুঝলে? ঝিনুক আর কোনো উত্তর করলো না রুদ্রর কথার। চুপচাপ ওর বুকে মাথা রেখে বসে রইল। ওকে ওইভাবে বসে থাকতে দেখে রুদ্র বলল, এইভাবেই বসে থাকবে? ড্রাইভ করব কি করে? বাড়ি ফিরতে হবে না? রুদ্র, একটা কথা বলার ছিল। শুনছি। পাপা বলছিল। কি বলছিল বিশাল? ঝিনুক এবার মাথা তুলে তাকালো রুদ্রর দিকে। ফার্স্ট প্রমিস মি, তুমি পাপাকে আর কষ্ট দেবে না। আই ক্যান প্রমিস দ্যাট। বিশাল তোমাকে বারবার আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায়। এরকম করলে ও শাস্তি তো পাবেই। ঝিনুকের চোখে মুখে বিষণ্ণতার ছায়া নেমে এলো রুদ্রর কথায়। কিন্তু আমার তোমার কাছে থাকাটা এত জরুরি কেন রুদ্র? পাপা আমাকে তোমার কাছ থেকে দূরে চলে যেতে বললে ক্ষতি কোথায়? রুদ্র, কেন আমাকে নিজের কাছে এইভাবে আটকে রাখতে চাও? ঝিনুকের এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে রুদ্র দেবে বুঝে উঠতে পারে না।
ও মেয়েটার প্রতি একটা দুর্বলতা অনুভব করে। ও চায় সারা জীবন মেয়েটার সাথে থাকতে, দিনের শেষের ক্লান্তিটা ওর কোলে মাথা রেখে ওর হাতের ছোঁয়ায় ঝেড়ে ফেলতে, দিনটা ওর মুখের মিষ্টি হাসিটা দেখে শুরু করতে, নিজের হাতে ওর যত্ন নিতে, ওর সব স্বপ্ন পূরণ করতে, ওর জীবনটা ভালোবাসা আদরে ভরিয়ে দিতে। কিন্তু এগুলো ঠিক কোন ভাষায় ব্যক্ত করলে মেয়েটা বুঝবে সেটা বুঝে উঠতে পারে না রুদ্র, তাই চুপ করে থেকে একভাবে তাকিয়ে থাকে ওর চোখের গভীরে। সবাই সবটা মুখে বলতে পারে না ঝিনুক। আচ্ছা ঠিক আছে, প্রমিস করছি, বিশাল যদি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে না বলে তাহলে আমি ওকে আঘাত করব না। এবার বলো কি বলবে বলছিলে? রুদ্রর কথা শুনে ঝিনুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার সাথে রুদ্রর বলা কথাটা ওর হৃদস্পন্দনটা বাড়িয়ে দিল অস্বাভাবিকভাবে। ঝিনুক আবার রুদ্রর বুকে মাথা রেখে বসল। আসলে পাপা বলছিল। কি বলছিল বিশাল? রুদ্র একটা শয়তান, রুদ্র রাক্ষস, রুদ্র খারাপ, রুদ্রের থেকে দূরে চলে যা, এইসবই না? না, আজ পাপা বলছিল তোমার কথা শুনে চলতে। ঝিনুকের কথা শুনে বেশ অবাক হলো রুদ্র। ভূতের মুখে রাম রাম? শাট আপ রুদ্র। পাপা বলছিল এইবার তোমার গাড়ির অ্যাক্সিডেন্টের পেছনে পাপার কোনো হাত নেই। সেদিন পশ্চিমের ঢালে ধস নামার জন্য যার কাছে খবর পৌঁছানো হয়েছিল সে আসতে পারেনি। তোমার হাতের গুলিটাও তো তাহলে অন্য কেউ। ঝিনুকের কথা শুনে মুহূর্তের জন্য চমকে উঠল রুদ্র। ঝিনুককে কথাটা পূরণ করতে না দিয়ে উত্তেজিত আওয়াজে রুদ্র জিজ্ঞাসা করল, অন্য কেউ? কে কে হতে পারে সেটা বলেনি বিশাল? নিজের গলার আওয়াজে আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারছে রুদ্র। আসলে এই মুহূর্তে ঝিনুকের সত্যিটা জেনে যাওয়া মানে সবটা শেষ হয়ে যাওয়া। ও যদি জেনে যায় শুধু ওকে নিজের কাছে স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে সব ঘটনা ও নিজে সাজিয়েছে, তাহলে মেয়েটা ওকে ভুল বুঝবে, ভয় পাবে ওকে। তাই বিশাল ওকে ঠিক কতটা বলেছে সেটা জানাটা রুদ্রর জন্য ভীষণ জরুরি। ঝিনুক মুখ তুলে তাকালো রুদ্রর দিকে। তুমি আবার রেগে যাচ্ছ? রুদ্র যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, তোমার এটা কেন মনে হলো? তোমার হার্টবিট ওটা ওটা বেড়ে যাচ্ছে। রুদ্র একটা গভীর নিঃশ্বাস টেনে নিয়ে বলল, না, আমি রেগে যাইনি। এবার বলো আর কি বলেছে বিশাল? আর কিছু না। আমি পাপাকে জিজ্ঞাসা করেছিলাম যে পাপা নয়, দাদাভাই নয়, তাহলে কে হতে পারে? পাপা বলল পাপা জানে না। রুদ্র, এবার তো পাপার কোনো দোষ নেই, তাহলে পাপাকে কি? ঝিনুকের চারিপাশে রুদ্রর হাতের বাঁধন আরো শক্ত হলো। তোমার পাপা প্রকাশ যাদবকে খবর পাঠিয়েছিল আমাকে মারার জন্য। যদি বিশালের কথা মেনেও নি, তাহলেও কি ওর দোষ বিন্দুমাত্র কমে যায় ঝিনুক? প্রকাশ সেদিন যদি পৌঁছাতে নাও পারে, তাহলেও কি বিশাল ইনোসেন্ট হলো? প্রকাশ পৌঁছাতে পারেনি বলে আমি হয়তো বেঁচে আছি, প্রকাশ পৌঁছালে হয়তো বেঁচে ফিরতাম না, এটাই পার্থক্য হতো। কিন্তু তখনও বিশাল বিশ্বাসঘাতক ছিল, আর এখনও তাই আছে। ঝিনুক আর কোনো উত্তর করল না রুদ্রকে। আসলে রুদ্র কথাটা খুব একটা খারাপ তো বলেনি। ঝিনুককে চুপ করে থাকতে দেখে রুদ্র বলল, আচ্ছা, মন খারাপ করতে হবে না এখন। আমি তো বলেছি বিশালকে আর আঘাত করব না। থ্যাংক ইউ রুদ্র। আচ্ছা, এবার কি একটু নিচে নেমে বসবে? এইভাবে বসে থাকলে ড্রাইভ করব কি করে? আমার ঘুম পাচ্ছে রুদ্র। বুকের ভেতরে টিপ টিপ আওয়াজটা, কত বছর পর আমার একটু শান্তি লাগছে। রুদ্র আর কোনো কথা বলল না মুখে। ঝিনুককে বুকের মাঝে ওভাবেই আগলে রেখে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো ওর মাথায়। গাড়ির ভেতরে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল যেন। এই নিস্তব্ধতা ভীষণ ভালো লাগছে রুদ্রর। আজ বহুদিন পর ওর বুকের জ্বলন্ত আগুনটাও যেন একটু একটু করে শান্ত হয়ে আসছে আকাঙ্ক্ষিত মানুষটার স্পর্শে। কিছুক্ষণের মধ্যেই ঝিনুকের নিঃশ্বাসের ভারী আওয়াজে রুদ্র বুঝলো মেয়েটা ঘুমিয়ে পড়েছে ওভাবেই। মনে মনেই হাসল রুদ্র। নামেই বড় হয়েছে। যতটা সম্ভব কম নাড়াচাড়া করে ড্যাশবোর্ডের উপর রাখা মোবাইলটা হাতে নিল রুদ্র। রিসেন্ট কল লিস্ট থেকে অভির নাম্বার বের করে সেটা ডায়াল করলো।
লোকেশন পাঠাচ্ছি, যা করছিস সব ছেড়ে একবার আয়। সিরাজকে বল ছেড়ে দিয়ে যাবে। এক্ষুনি আসছি। কলটা ডিসকানেক্ট করে সিটের উপর নিজেকে এলিয়ে দিয়ে বসলো রুদ্র। বুকের উপর গুটিয়ে শুয়ে থাকা ঘুমন্ত মানুষটাকে একভাবে দেখে চলেছে ওর চোখ দুটো। মন চাইছে সময়টা এখানে এভাবেই থেমে যাক, জাগতিক অজাগতিক সবটা ভুলে শুধু এই মানুষটার নিঃশ্বাসটাকে অনুভব করতে চাই ও। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ধরে এভাবেই অপলক দৃষ্টিতে দেখতে চাই ওকে। যাদব প্যালেসের লিভিং রুমে বসে কারোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রোহান। থেকে থেকে হাত ঘড়ির দিকে চোখ চলে যাচ্ছে ওর। দুর্জয়ের কথা শুনে সেই বিশেষ মানুষটার সাথে দেখা করতে এসেছে আজ ও। বেরিয়েছিল অনেক আগেই, কিন্তু পাহাড়ি রাস্তার যে কোনো ভরসা নেই। জায়গাটা ওর ক্যাম্পাস থেকে এমনিই অনেক দূরে। তার উপর কিছুদিন আগেই ধসে যাওয়া রাস্তা নির্মাণের কাজের জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে ওর। যদিও এনফিল্ডটাই নিয়ে এসেছে তাই চিন্তাটা কম। যত রাতই হোক যেমন তেমনভাবে ফিরে যেতে পারবে। কিন্তু রাতটা যে অনেক গভীর হলো। এই সময় একজন ভদ্রলোকের বাড়িতে এইভাবে কারোর জন্য অপেক্ষা করাটা ভীষণ অকওয়ার্ড ওর জন্য। সামনে একজন পরিচারিকাকে দেখে রোহান বলল, এক্সকিউজ মি, মিস যাদব কি এখনো আসেননি? না, আসলে এত লেট তো হয় না ম্যাডামের। মনে হচ্ছে রাস্তায় কোথাও ফেঁসে গেছেন। রোহান জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। অলরেডি রাত 11:07 হচ্ছে। আমি বরং আজ উঠি, পরে একদিন এসে। তার কোনো দরকার নেই। আওয়াজের উৎস অনুসরণ করে পেছনে ফিরে তাকাতেই এক ভদ্র মহিলাকে দেখতে পেল রোহান। সাজ পোশাক, বডি ল্যাঙ্গুয়েজ আর নিজের প্রতি নেওয়া যত্ন দেখে তার বয়সের অনুমান লাগানো একদম সম্ভব নয়। তবে তাকে এক ঝলক দেখলে বোঝা যায় একসময় তার ওই রূপের লাবণ্যে ঘায়েল হয়েছে বহু পুরুষ মানুষ। কোনো রাজপরিবারের সম্রাজ্ঞীর থেকে কম কিছু লাগছে না তাকে। যদি আমি ভুল না করে থাকি তাহলে তুমি রোহান, রাইট? মার্জিত ভাষায় মধুর আওয়াজটা সত্যিই মন কাড়ার মতো। রোহান খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ওনার দিকেই। হঠাৎ খেয়াল হতেই ঘোর কাটিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি রোহান। আপনি মিস? না মানে মিসেস। না, মিস। আসলে দুর্জয়দা বলল মিস যাদব। রোহানের মনের দ্বন্দ্ব বুঝতে পেরে মহিলা এগিয়ে এলেন ওর দিকে। মিস, আসলে মিসটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। একটু অড লাগলেও এটাই সত্যি। আমি অবিবাহিত। হাই, আমি নীলিমা যাদব। রোহান মৃদু হেসে মহিলার বাড়িয়ে দেওয়া হাতে করমর্দন করে আবার আগের জায়গায় বসে পড়ল। রোহান, আসলে আমি তোমার সাথে দেখা করতে চাইছিলাম একটা ভীষণ জরুরি কারণে। তার আগে তোমার কিছু জিনিস জানাটা ভীষণ দরকার। কিন্তু তার জন্য আমাকে বলো, ক্যান আই ট্রাস্ট ইউ? কারণ এখন আমি যেগুলো বলবো সেগুলো শুনে হয়তো তোমার পায়ের তলার মাটি সরে যেতে পারে। তুমি এমন কিছু ঘটনার সম্মুখীন হতে পারো যেটা হয়তো বিশ্বাস করাটা কঠিন হতে পারে। আমি শুধু এটুকুই বলবো, যতটা তুমি শুনবে ততটা প্লিজ নিজের পর্যন্তই রাখবে। এই কথাগুলো যেন এই 4 দেয়ালের বাইরে না যায়, কারণ এখন এতে ঝিনুকের জীবন জড়িয়ে আছে। নীলিমার কথা শুনেই জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল রোহান। অপ্রত্যাশিত আতঙ্কের ছাপ স্পষ্ট ওর চোখে মুখে। ঝিনুকের জীবন? এখানে ওর জীবনের প্রশ্ন কোথা থেকে চলে এলো? আর ঝিনুক কোথায় আছে এখন? ওর কোনো খোঁজ আমি পাচ্ছি না কেন? ও ঠিক আছে তো? প্লিজ বলুন আমায়। রোহানকে উত্তেজিত হতে দেখে নীলিমা ব্যস্ত হয়ে বলল, রিল্যাক্স রোহান। ঝিনুক ঠিক আছে, আপাতত ঠিক আছে ও, কিন্তু এরপর নাও থাকতে পারে। অ্যাকচুয়ালি উই নিড ইয়োর হেল্প ইন দিস ম্যাটার। ওয়েট, তুমি ছাড়া আর কে? নীলিমা রোহানের কথা শুনে সরাসরি তাকালো ওর পেছন দিকটায়। নীলিমার দৃষ্টি অনুসরণ করে রোহানও ঘুরে তাকালো পেছনে। দুর্জয়দা তুমি? তোমাদের দুর্জয়দা। আমার জন্য কবির যাদব, প্রকাশ যাদবের ছেলে আর যাদব ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী। নীলিমার কথা শুনে বিস্ময়ের চরম সীমায় পৌঁছালো রোহান। হোয়াট? হাউ ইজ দিস পসিবল? উনি তো ডক্টর দুর্জয় শেট্টি। জরুরি নয়, যেটা তুমি জানো সেটাই পুরো সত্যি। এটা ঠিক যে ও অনেক বড় হার্ট স্পেশালিস্ট।
এতে বিন্দুমাত্র মিথ্যে নেই, কিন্তু ওর পরিচয়টা টুইস্টেড। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি রোহান। আমাদের সভ্য ভদ্র সমাজের আড়ালে অনৈতিক, অবৈধ, নিষিদ্ধ কাজকর্ম হয়, যেগুলোর ব্যাপারে হয় আমাদের মতো সাধারণ মানুষের কোনো ধারণাই থাকে না। এটা তো মানো, যাদব পরিবার আর শেখাওয়াত পরিবারের ও এরকমই কিছু ডার্ক পাস্ট রয়েছে রোহান, অ্যান্ড ইট ইজ ভেরি ভেরি ডার্ক। শেখাওয়াত মানি রাজাবাবুর পরিবার। হ্যাঁ, তোমাদের রাজাবাবুর পরিবার। তখন এই সমস্ত কাজে এই দুটি পরিবারেই রমরমা বাজার। নিজেদের কাজের জন্য বংশের উত্তরাধিকারী লাইফ থ্রেটটা একদম ছোট থেকে অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল সেই সময়। সেই থ্রেট থেকে বাঁচাতেই তখন কবিরের পরিচয় পার্মানেন্টলি গোপন করে ফেলাটা ভীষণ দরকার ছিল। রঞ্জিত শেট্টি যাদব পরিবারের খুব বিশ্বস্ত একজন বন্ধু। কবিরের পরিচয় গোপন করার জন্য রঞ্জিত কবিরকে অ্যাডপ্ট করে সেই সময়। কবিরের নতুন পরিচয় হয় রঞ্জিত শেট্টির ছেলে দুর্জয় শেট্টি হিসাবে। শত্রুপক্ষ প্রকাশের ছেলের খোঁজ করছিল, রঞ্জিতের নয়। প্রকাশের ছেলেকে তখন কেউ চিনত না, তাই ওকে এক প্রকার লুকিয়ে ফেলাটা আমাদের জন্য সহজ ছিল। ওই পরিচয়টা নিয়েই কবিরকে পাঠিয়ে দেওয়া হয় বিদেশে ওর মাসির কাছে। ওখানে থেকেই পড়াশোনা আর ওখানেই সব। রোহান হাঁ করে তাকিয়ে থাকে নীলিমার মুখের দিকে। দুর্জয় ততক্ষণে এগিয়ে এসে বসেছে রোহানের একদম পাশেই। রোহানের মনের বিভ্রান্তির আভাস পেয়ে ওর কাঁধে হাত রাখে দুর্জয় ওরফে কবির যাদব। ভয় পাচ্ছিস কেন? আমি আগেও তোদের দুর্যোধা ছিলাম, আজও তাই আছি। কিচ্ছু বদলায়নি রোহান, আর না বদলাবে। রোহান একটা শুকনো ঢোক গিলে তাকালো দুর্জয়ের দিকে, কারণ কবির যাদবের নামে ও খুব ভালো করেই শুনেছে। ইদানিং দেবপ্রয়াগ থেকে তথা সমগ্র উত্তরাখণ্ডে যেভাবে বেআইনি কাজগুলো বেড়ে চলেছে, বিশেষ করে ড্রাগ স্মাগলিং, পশু পাচার, মানুষ হত্যা, উত্তরকাশী মাইনিংকে ঘিরে বিভিন্ন রকমের অনৈতিক কাজ, সবটাতেই লোকাল নিউজ পেপারে বারবার একটাই নাম উঠে আসছে, কবির যাদব। কিন্তু তাকে না কেউ চোখে দেখেছে, আর না কেউ তার পরিচয় সম্পর্কে কিছু জানে। খুব ছোট্ট একটা এজেন্সি বলে সচরাচর ওই নিউজ পেপারও খুব একটা লোকজনের হাতে দেখা যায় না। তবে লোকাল খবরগুলো রাখার জন্য এই ধরনের পেপারের উপর খুব নির্ভর করে রোহান। দুর্জয় যে সেই মাফিয়া কবির যাদব সেটা বুঝতে খুব অসুবিধা হলো না ওর, কিন্তু এই মুহূর্তে নিজের ভয়টা পাশে সরিয়ে রেখে ঝিনুকের জন্য চিন্তিত ও। কিন্তু কিন্তু এগুলো ঝিনুকের সাথে কি করে রিলেটেড? বলছি শোনো, ঝিনুকের বাবা বিশালের রাঠোরকে চেনো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ চিনি। আঙ্কেল মাঝের মধ্যেই আসতেন কলেজে ঝিনুকের সাথে দেখা করতে, কিন্তু ও দেখা করতে চাইতো না আঙ্কেলের সাথে। কিছু তো একটা সমস্যা ছিল ওর আর ওর পাপার মধ্যে। অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও কোনোদিন এই নিয়ে কিছুই বলেনি আমাকে। আঙ্কেল বেশিরভাগ সময় আমার থেকেই ওর খোঁজ নিয়ে ফিরে যেতেন। বিশাল আমার খুব ভালো বন্ধু, আর এই মুহূর্তে বিশাল আর ওর পুরো ফ্যামিলি শেখাওয়াতদের হাতে বন্দি হয়ে আছে, ইনক্লুডিং ঝিনুক। হোয়াট দা, এই বন্দি মানে কেন? ওর পিছনের কারণ অনেক বড় রোহান। এখন এগুলোর বলার সময় নয়, শুধু এটুকু জেনে রাখো, আমাদের যেমন করেই হোক ওদেরকে ওখান থেকে বার করে আনতে হবে। রুদ্রনীল সিং শেখাওয়াত ভীষণ মারাত্মক একজন মানুষ। ঝিনুককে জোর করে বিয়ে করে নিজের কাছে আটকে রেখেছে ও। বিয়ে মানে? ঝিনুকের বিয়ে জোর করে? আমি আমি তো এতদিন ওদের ভালো ভাবতে, এটাই তো সবাই ভাবে, এতে তোমার দোষ নেই। আসলে ওরাই ভালো মানুষের মুখোশের আড়ালে এক একটা শয়তান। আমরা পুলিশের কাছে কেন যাচ্ছি না? আইনের সাহায্য কেন নিচ্ছি না? এবার দুর্জয় বলল, বোকার মতন কথা বলিস না রোহান। রুদ্রর ক্ষমতা তুই জানিস না। পাবলিকের চোখে ছোট রাজা বাবু কোনো ভগবানের থেকে কম কিছু নয়। কোনো আইন ওর গায়ে হাত রাখলে গোটা উত্তরাখণ্ডে দাঙ্গা বেঁধে যাবে। রোহান ঘুরে তাকালো দুর্জয়ের দিকে। আইন যদি সাহায্য করতে না পারে, তাহলে বেআইনিভাবেই না হয়। তোমার জন্য এটা কোনো বড় ব্যাপার তো নয় দুর্জয়দা।
দুর্জয় শান্ত দৃষ্টিতে তাকালো রোহানের দিকে। ঠোঁটের কোণায় লেগে থাকা মৃদু হাসিটা বলে দিচ্ছে রোহানের কথায় ও বিন্দুমাত্র অবাক হয়নি, বরং এটাই যেন এক্সপেক্টেড ছিল ওর কাছে। একটা কাগজের টুকরোর উপর লেখা কিছু মন করা কাহিনী কিন্তু কারোর ব্যক্তিত্ব বিশ্লেষণ করতে পারে না রোহান। আমি এটা বলছি না যে ওই পেপারে লেখা সমস্তটাই ভিত্তিহীন, তবে সবটা সত্যিও নয়। আমি আমার কাজের দায়ভার নিতে কখনোই অস্বীকার করি না, এটা আমার স্টাইল। তুই তো শুধু উত্তরাখণ্ডে 24x7 পড়ছিস, তোকে আমি এরকম আরও 25টা নিউজ পেপারের নাম বলে দিতে পারি যারা আমাদের লোকালে কাজ করে আর পার্টিকুলার কবির যাদবকে নিয়েই লেখালেখি করে। এগুলো সবটাই নিজেদের নিউজ পেপারে প্রচারের জন্য, আর কিছু নয়। রোহান, আমি ঝিনুককে নিয়ে সত্যি খুব চিন্তায় আছি। দেখ, জোর করে বিয়ে করে কাছে রেখে দেওয়াটা একটা ব্যাপার, আর জোর করে সেই বিয়ের অধিকার ফলানোটা কিন্তু আরেক ব্যাপার। আমাদের কাছে ওই বিয়েটুকুই খবর আছে, তারপর ঝিনুক কেমন আছে, কি করছে, কি অবস্থায় আছে আমাদের জানা নেই। তোদের কলেজ খুলতে আর বেশি দিন বাকি নেই, তবে আমি নিশ্চিত ঝিনুককে রুদ্র একা ছাড়বে না, বা হয়তো কলেজে আসতেই দেবে না। ও কলেজে আসতে যদি সাথে গার্ড থাকে তাহলে আমি ওর সাথে কথা বলতে পারবো না। তোকে যে করেই হোক ঝিনুককে আমার সাথে দেখা করাতে হবে একবার, বাকিটা আমার উপর ছেড়ে দে। রোহান চুপ করে মাথা নিচু করে বসে রইল। মাথার মধ্যে বেশ কিছু ঘটনার স্মৃতি ভেসে ভেসে উঠছে, যেগুলোকে এতদিন ধরে শুধু ইগনোর করে এসেছিল ও, কিন্তু আজ কেন জানে না সেগুলোই ওর মনে অসময়ের কালবৈশাখী আহ্বান জানাচ্ছে। তাহলে সেদিন ঝিনুকের আঙুলে এঙ্গেজমেন্ট রিংটা সত্যি এঙ্গেজমেন্ট রিংই ছিল ওই রুদ্রনীল সিং শেখাওয়াতের সাথে? ঝিনুকের ব্যাপারে সবটা জানার পর ওর মনটা যে ভীষণ পরিমাণে অস্থির হয়ে রয়েছে সেটা ওর চোখ মুখ দেখলেই খুব ভালো করে বোঝা যাচ্ছে। দুর্জয় ওরফে কবির রোহানের কাঁধে ভরসার হাত রাখলো শক্ত করে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এবার কবির যাদব উত্তরাখণ্ডেই আছে, এত সহজে শেখাওয়াতদের মন মর্জি চলবে না। রোহান তাও চুপ করেই বসে রইল একভাবে। ওর মাথার মধ্যে কোনো একটা ব্যাপার ঘুরপাক খাচ্ছে, একটা গভীর ভাবনাতে মগ্ন হয়ে আছে ছেলেটা। কি ভাবছিস বলবি? ঝিনুকের সাথে আমার প্রথম দেখা বোর্ডিং স্কুলে হয়নি কোনো দিন। ওকে আমি প্রথমবার দেখেছিলাম শেখাওয়াত প্যালেসের একটা পার্টিতে। ঘটনাটা পরিষ্কার মনে আছে আমার। পার্টির ভিড়ের থেকে একদম আলাদা হয়ে নদীর পাড়ে বসে খেলছিল ও। আমিও ছোট ছিলাম। বড়দের ওই আলোচনা, কথাবার্তা সবই আমার কাছে অদ্ভুত শব্দের কানে লাগা আওয়াজ ছাড়া আর কিছুই ছিল না। হঠাৎ ঝিনুককে দেখে আমি ওর কাছে যাই, খেলতে শুরু করি। আমার জামায় ধুলোমাটি লেগে যাওয়ার জন্য আমার মা ওকে দোষারোপ করে। বিশাল আঙ্কেলকেও দুটো কথা শুনিয়ে দেয়। রাগে ছোট রাজাবাবু ঝিনুকের গায়ে হাত তুলতেই ছোট রাজাবাবু মানে রুদ্রনীল এগিয়ে এসে আঙ্কেলের হাতটা চেপে ধরে আর ঝিনুককে কোলে তুলে নেয়। মানুষটার ভিতর সেদিন আমি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম দুর্জয়দা। রেগে যেতে আমি আমার মাকেও দেখতাম, ক্লাসের টিচারকেও দেখতাম, কিন্তু রুদ্রর রাগ সেই রকম ছিল না। আরও অনেক 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 বেশি রাগ দেখেছি সেদিন আমি ওই মানুষটার মধ্যে। ঝিনুকের প্রতি একটা আলাদা কিছু দেখেছিলাম সেদিন আমি ওর মধ্যে, হয়তো একটা ওভার অ্যাগ্রেসিভনেস। আমি তো শুধু নদীতে ভেসে আসা পাথরটা ঝিনুকের হাতে ধরিয়ে দিতে গেছিলাম ও কাঁদছিল বলে, কিন্তু উনি আমার মতো একটা ছোট বাচ্চার সাথে ওই রকম ব্যবহার আমি সেদিন না বুঝলেও আমার মতো একটা ছোট বাচ্চার সাথে ওই রকম ব্যবহার আমি সেদিন না বুঝলেও আজ ভীষণ অস্বাভাবিক বলে মনে হয় আমার। মানে তুমি বলতে চাইছো রুদ্র সেই দিন থেকেই ঝিনুকের প্রতি ওভার প্রোটেক্টিভ? মেবি। রাবেশ, তাহলে এইভাবে জোর করে ওকে নিজের কাছে রেখে দিত না। আহা কবির, আমরা কোনো সম্ভাবনাকেই এইভাবে হাওয়ায় উড়িয়ে দিতে পারি না। ভুলে যাস না, ডিলটা কিন্তু রুদ্রনীল সিং শেখাওয়াতের এগেনস্টে, যা তার বিরুদ্ধে নয়। আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, না হলে হয়তো ওদের আমরা চিরতরে হারাবো। দুর্জয় এক লাফে জায়গা থেকে উঠে দাঁড়ালো। সেটা কোনোদিনও হবে না পিপি, আমি হতে দেব না। এবার রুদ্রকে আমার মুখোমুখি এসে দাঁড়াতে হবে। একটা প্রশ্ন ছিল। নির্দ্বিধায় বলে ফেলো। মিস্টার রুদ্রনীল সিং শেখাওয়াত কি? মাফিয়া শব্দটা ব্যবহার করিস না,
এটা ওর জন্য অনেক কম। ও সাক্ষাৎ নরক থেকে উঠে আসা এক দানব, মায়া মমতা অনুভূতিহীন পিশাচ, একটা হৃদয়হীন পাষাণ শয়তানও। ও নির্মমতা দেখলে স্বয়ং অন্ধকারও কেঁপে উঠবে। রোহানের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে এলো কেমন যেন। ঝিনুক ভীষণ নিষ্পাপ নরম একটা মেয়ে, এরকম ভয়ঙ্কর একটা মানুষের বন্দি হয়ে মেয়েটার কী অবস্থা হচ্ছে সেটা ভেবেই ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওপরওয়ালা জানেন ঠিক কী কী অত্যাচার সহ্য করতে হচ্ছে মেয়েটাকে। কেউ ভালো না, এরা প্রত্যেকেই ভীষণ ভয়ঙ্কর। এসব মাফিয়া বিজনেস, মানুষ খুনের কার্যকলাপ, এইসব ভয়ঙ্কর মানুষজনের থেকে বহু দূরে চলে যাবে ও ঝিনুককে নিয়ে। মনে মনেই প্রতিজ্ঞা করে নেয় রোহান, এই ধরনের জগৎ ওদের জন্য মোটেই নয়। এত বছর তো ওরা ভালোই ছিল, বেশ শান্তিতে জীবন কাটাচ্ছিল। হঠাৎ করে যেন একটা ঝড় এসে সবটা উলটপালট করে দিয়ে গেল। আফসোস হচ্ছে রোহানের, সেদিন মেয়েটাকে ওর বাবার সাথে যেতে না দিলেই বোধহয় ভালো হতো। সেদিন না ও ফিরে যেত, না এত কিছু হতো। একবার ঝিনুককে ওখান থেকে বার করে আনতে পারলে ও ঝিনুককে নিয়ে এই সব কিছুর থেকে বহু দূরে কোথাও চলে যাবে, যেখানে শুধু ও থাকবে, ঝিনুক থাকবে আর ওদের স্বপ্ন থাকবে। গরিব দুস্থ মানুষগুলোকে আর কোনোদিন বিনা চিকিৎসায় মরতে না দেওয়ার স্বপ্ন, একসাথে একটা সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ গড়ে তোলার স্বপ্ন, যেটা এই অসুস্থ মানসিকতার মানুষগুলোর মধ্যে থেকে কোনোদিন সম্ভব না। ঝিনুক অবাধ মুক্ত বাতাসের মতো, সকলের ধরাছোঁয়ার বাইরে বাধাহীনভাবে বয়ে চলা একটা ঠান্ডা স্নিগ্ধ হাওয়া, যাকে কোনো মায়ায় বাধা যায় না, যাকে কোনো সম্পর্কের বাঁধনে বাধা যায় না, যাকে টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তির খাঁচায় আটকে রাখা যায় না। একদিনও সেই মুক্ত বাতাসকে সাথে নিয়ে বহু দূরে চলে যাবে এদের সবার থেকে, যেখানে কেউ খোঁজ পাবে না ওর। খানিকক্ষণের মধ্যেই অভি এসে পৌঁছালো রুদ্রের পাঠানো লোকেশনে। দূর থেকে গাড়িটাকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে দেখেই অভি সিরাজের বাইক থেকে লাফিয়ে নেমে দৌড়ে এগিয়ে এলো গাড়ির কাছে। ড্রাইভিং সিটের পাশের জানালার কাঁচটা নামানোই ছিল। মেয়েটা যে বাইরের খোলা হাওয়া না হলে ভালো করে ঘুমাতে পারে না, সেটা রুদ্রর অজানা নয়। এ কি রে? দরজাটা আস্তে করে খোল, ড্রাইভ করতে হবে। এইভাবে আমি ড্রাইভ করতে পারবো না। অভি মুখ টিপে হাসল। অভি, আচ্ছা বাবা, রেগে যাচ্ছিস কেন? বউকে ছোট থেকে মানুষ করলে এই অবস্থাই হয়। এটা যে আমার জন্য কতটা শান্তির সেটা তুই বুঝবি না। আচ্ছা শোন, হাসপাতাল চত্বরে আমার উপর নজর রাখা হচ্ছিল। ড্যাডেরই লোক হবে হয়তো, কিন্তু কারণটা বুঝলাম না। যতদূর মনে হচ্ছে আজ ঝিনুকের সাথে ড্যাডের কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে। কী নিয়ে সেটা জানি না, তবে মনে হচ্ছে বউ আমার সাহসী হয়ে উঠেছে। কিন্তু ওর এই সাহস তো আমার জন্য সমস্যা তৈরি করে দিচ্ছে। ঠিকই আছে, যেমন তুই তেমন তোর বউ, তুই সামলা এই সাইক্লোনকে। এই একদম বাজে কথা বলবি না। তুই শুধু খোঁজ লাগা মালটা কে ছিল। আমিও দেখি এত বিশ্বস্ত কে আছে যে আমার উপর নজর রাখার কাজটা করছে। তার কাছ থেকেই অনেক খবর পাওয়া যাবে আমাদের কাজের। কাল সকালের মধ্যে তোকে জানিয়ে দিচ্ছি আমি। রুদ্র খুব সাবধানে ঝিনুককে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে পেছনের সিটে গিয়ে উঠল। ওকে আগের মতোই কোলের উপর বসিয়ে ওর মাথাটা নিজের বুকের উপর রেখে দুহাতে জড়িয়ে নিল রুদ্রর নিজের সাথে। ঝিনুক আজ এতগুলো বছর পর ওর সব থেকে নিরাপদ আশ্রয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে চলেছে বেহুঁশের মতো। আর রুদ্র ওকে নিজের বুকের মাঝে জড়িয়ে রেখে শান্ত করে চলেছে 12টা বছর ধরে একভাবে জ্বলতে থাকা বিরহের আগুনটাকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।